ওয়েলকাম অল টু ছায়া স্মার্ট ক্লাসরুম। আমি চন্দন সুরভি দাস। আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যালের রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস পোর্শনটা পড়াবো। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এই দুটো শব্দ তোমাদের এই সিলেবাসে একটু নতুন, যদিও মাধ্যমিক লেভেলের এদের সম্বন্ধে সাধারণ একটা আইডিয়া তোমাদের আছে। রিমোট সেন্সিং কথাটির অর্থ হলে দূর থেকে কোনো কিছুর তথ্য সংগ্রহ করা। এই কাজটা আমরা এই প্রথম করছি, বিষয়টা এরকম নয়। এই কাজটা আমরা সাধারণ চোখে যে দূরের বস্তুকে দেখি সেখান থেকেও আমরা করতে পারি। আমি যখন দূরের কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে পাহাড়কে দেখছি, তাকে আমি স্পর্শ করছি না। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে দেখি, তাকেও আমি স্পর্শ করছি না। তার মানে রিমোট সেন্সিং এই বিষয়টা তোমার কাছে নতুন নয়। তুমি দূর থেকে কোনো অবজেক্ট বা কোনো বিষয় তার যে ধারণা করতে পারো, সেই ধারণাটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। রিমোট সেন্সিং কাকে বলে? রিমোট সেন্সিংয়ের মধ্যে প্রধান যে টেকনোলজি, সেই টেকনোলজিটা কি? সেই টেকনোলজিটাকে বলি আমরা ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রিমোট সেন্সিংয়ের মধ্যে কোন কোন বিষয় আমরা না থাকলে রিমোট সেন্সিংটা কাজ করবে না, তাদের বলি আমরা কম্পোনেন্ট। কোন জায়গা থেকে রিমোট সেন্সিং কাজ করে, তাদেরকে আমরা বলি প্ল্যাটফর্ম। রিমোট সেন্সিং স্যাটেলাইট কত রকমের? দু রকমের স্যাটেলাইট দিয়ে এই কাজগুলো করা হয়। একটাকে বলা হয় ওয়েদার স্যাটেলাইট, আর একটাকে বলা হয় ন্যাচারাল রিসোর্স কালেকশন স্যাটেলাইট। রিমোট সেন্সিং এর সেন্সার, মূল যে পার্ট, সেই পার্টটাকে বলা হয় সেন্সার। ক্যামেরার মধ্যে যেরকম লেন্স থাকে, রিমোট সেন্সিং এর স্যাটেলাইটের মধ্যে সেই রকম সেন্সার থাকে। সেই সেন্সার বস্তুর ইনফরমেশনগুলোকে সংগ্রহ করে। রিমোট সেন্সিং হয়ে যাওয়ার পর তাকে তোমরা যে ফর্মে ম্যাপ আকারে দেখি, আমরা যেগুলো দেখতে পাই, সেখানে কিন্তু অ্যাকচুয়াল কালার থাকে না। সেখানে কতগুলো ফলস কালার দিয়ে আমরা অবজেক্টগুলোকে দেখাই। তাকে একসঙ্গে বলা হয় এফসিসি, ফলস কালার কম্পোজিট। এত কাণ্ড কারখানা আমরা ঘটাবো কেন? তার নিশ্চয়ই কতগুলো বিশেষ অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো রিমোট সেন্সিং টেকনোলজি আসার আগে আমরা অত সুন্দরভাবে করতে পারতাম না। তাহলে প্রথমে আমরা চলে আসি রিমোট সেন্সিং এর সাধারণ ধারণা, যে ধারণায় আমরা রিমোট সেন্সিং এর টেকনোলজিটা ব্যবহার করতে পারবো। দেখো, এখানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ, কান এবং বাইনোকুলার ক্যামেরার ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমরা চোখ দিয়ে যে দূরের বস্তু অনুধাবন করি, এটাও কিন্তু একটা রিমোট সেন্সিং। অর্থাৎ কালেকশন অফ দ্য ইনফরমেশন, দূরের কোনো বস্তুর শব্দ, বস্তুর রং, বস্তুর প্রকৃতি, বস্তুর ইনফরমেশন, এই সবগুলো আমরা যেভাবে কালেক্ট করি বা সংগ্রহ করি, চোখ দিয়ে করতে পারি, কান দিয়ে আমরা কখনো কখনো শুনতে পারি, বাইনোকুলার দিয়ে আমরা দেখতে পারি, কিংবা ক্যামেরার দিয়ে আমরা তার ছবি তুলতে পারি। অর্থাৎ এই টেকনোলজি, যে টেকনোলজিটা আজকে আমরা বহুলভাবে প্রচলিত, স্যাটেলাইট টেকনোলজি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট টেকনোলজি, কৃত্রিম উপগ্রহ তথ্য সংগ্রহ পদ্ধতি, এই পদ্ধতির আগেও আমরা সাধারণ পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে কিন্তু দূরের কোনো বস্তু বা কোনো বিষয়ের তথ্য সংগ্রহ করতে পারতাম। সুতরাং এটা তোমাদের কাছে কোনো নতুন বিষয় নয়। এই বিষয়টাকে আমরা একটু নতুন ভাবে দেখব। রিমোট সেন্সিং এর যে যে জায়গাগুলোর থেকে এই টেকনোলজিটা আমরা ব্যবহার করতে পারি, তাদেরকে বলি আমরা প্ল্যাটফর্ম। আমরা আগে যে উদাহরণগুলো দিলাম, যেমন তুমি ছোটবেলায় পাখিকে দেখছো দূরের গাছে বসে আছে, পাখিটা কি চিনতে পারছো না। বাড়িতে ঢুকে গেলে বাড়ির থেকে বাইনোকুলার নিলে, বাইনোকুলারে দেখলে। অর্থাৎ তুমি ভূমির মধ্যে বসে, অর্থাৎ তোমার পা মাটিতে থেকে আমরা দূরের কোনো বস্তু তথ্য সংগ্রহ করছি। এটাকে আমরা বলি গ্রাউন্ড বেস রিমোট সেন্সিং টেকনোলজি। অর্থাৎ মাটি থেকে আমরা দূরের কোনো বস্তুর তথ্য সংগ্রহ করছি। এরপর 1950 দশকের পরবর্তী সময়, 60-70 এই সময়ে সারা পৃথিবীতে, ভারত সমেত সারা পৃথিবীতে কম উচ্চতায় বিমান থেকে ছবি তোলা হতো। বিমান থেকে ছবি তোলা উচ্চতা মাত্র 1 থেকে 3 কিলোমিটার মধ্যে আমরা বিমানে ক্যামেরা বসিয়ে দিয়ে বিমানটাকে কোনো একটা টেরানের উপর চালিয়ে দিলাম। টেরানের বাম পাশ থেকে ডান পাশ কিংবা পূর্ব থেকে পশ্চিমে বিমানটা চলে গেল। বিমানের ক্যামেরা কতগুলো স্ন্যাপ বা কতগুলো ফটো তুললো। এই ফটোগুলোকেও আমরা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করতে পারি। এই যে তথ্য সংগ্রহ, এই তথ্যগুলোকে এরিয়াল ফটোগ্রাফ আমরা বলছি। এই কারণে বিমান থেকে সংগ্রহ করা, কম উচ্চতার, এই জন্য এই প্ল্যাটফর্মটাকে বলছি এয়ারবোর্ন প্ল্যাটফর্ম।
আরেকটি প্ল্যাটফর্মের কথা আমরা বলি, সেই প্ল্যাটফর্মটাই সবচেয়ে বেশি আলোচিত এখন, তাকে বলা হয় পেস বর্ন টেকনোলজির স্যাটেলাইট রিমোট সেন্সিং, যেটা আমরা স্যাটেলাইট থেকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ স্পেসে আমরা কতগুলো উপগ্রহ পাঠিয়ে দিলাম, সেই উপগ্রহগুলোর থেকে তার মধ্যে সেন্সার থাকবে, সেই সেন্সার যখন অবজেক্ট ইনফরমেশন এবং বিভিন্ন রকম ইএমআর সংগ্রহ করে তথ্য আমাদেরকে দেবে, তাকে আমরা বলবো স্পেস বর্ন টেকনোলজি রিমোট সেন্সিং। এবার আমরা চলে যাই, যে রিমোট সেন্সিং পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি তার কতগুলো অংশ, তাদেরকে একসঙ্গে আমরা বলি কম্পোনেন্ট। রিমোট সেন্সিং এর প্রধান অবজেক্ট, অর্থাৎ যার আমরা ছবি তুলব, তাকে আমরা অবজেক্ট না বলে টার্গেট বলি। এক্ষেত্রে ভূপৃষ্ঠের সি হচ্ছে একটা টার্গেট, যেখানে যে বস্তুগুলো থাকবে সেই বস্তুগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা কোনো জলাশয় দেখতে পাই, কোনো জঙ্গল বা অরণ্য দেখতে পাই, তাহলে অরণ্যই হবে আমার টার্গেট। অরণ্যের ভেতর উদ্ভিদের চরিত্র আমি বুঝবো, অর্থাৎ অরণ্যের ভেতরের জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, মানুষ গাছ কেটে ফেলেছে, না সত্যি সত্যি সেখানে জঙ্গল আছে, এটা কিন্তু আমাকে ওপর থেকে ছবি না তুললে জানতে পারবো না। অর্থাৎ এই টেকনোলজিতে আমরা সি মানে একটা অবজেক্টকে ভাববো এবং অবজেক্টের উপর ইলুমিনেশন বা লাইট ফেলতে হবে। সে লাইট না ফেললে সেখান থেকে ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা তৈরি হবে না। সেই লাইটের জন্য কোনো কিছু লাইট কোথাও না থাকলে সূর্যের আলোকে আমরা ব্যবহার করতে পারি, তাকে বলছি আমরা সোর্স অফ ইলুমিনেশন, অর্থাৎ এ। তাহলে এ থেকে সিতে আসবে বির মাধ্যমে। বিটা কি? বি হলো আমাদের এনভায়রনমেন্ট বা বায়ুমণ্ডল, আরো সহজ করে বললে দাঁড়ায় অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি অবজেক্ট সির ওপর পড়লো, সি এবার ওখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করবে, সেই রেডিয়েশনগুলো পাঠিয়ে দেবে স্যাটেলাইট। এই ডি হচ্ছে স্যাটেলাইট, ডির মধ্যে বসে আছে সেন্সার, যে সেন্সার ওই ইএমআরটাকে রিসিভ করতে পারবে এবং ইএমআরটাকে বিশ্লেষণ করতে পারবে। এবার সেই বিশ্লেষণের তথ্যগুলো পুরোটা বিশ্লেষণ করবে না, ওটা ডিজিটালে কনভার্ট করলো, সেটাকে পাঠিয়ে দেবে একদম এই যে অ্যান্টেনা বসে আছে এখানে, এটা রিসিভিং সেন্টার। এই রিসিভিং সেন্টার ভারতবর্ষের রিসিভিং সেন্টার সাদনগর হায়দ্রাবাদের কাছে একটি জায়গা, সেখানে টেকনোলজির এই সমস্ত ইনস্ট্রুমেন্ট বসানো আছে, যেগুলো ডি থেকে এই তথ্যগুলো, ডিজিটাল তথ্যগুলোকে সংগ্রহ করবে। এবার এই অ্যান্টেনা সেগুলোকে তার যে সায়েন্টিফিক ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে পাঠাবে। ল্যাবরেটরি সেগুলোর থেকে অ্যাকচুয়াল যে ল্যান্ডফর্ম, যে ল্যান্ডফর্মের থেকে ডিজিটাইজ ইনফরমেশন আমরা পেয়েছিলাম, সেটাকে কনভার্ট করবে, কনভার্ট করে ল্যান্ডলাইনগুলোকে আইডেন্টি করবে, আইডেন্টি করে সেখান থেকে ম্যাপ জেনারেট হবে। আলটিমেটলি আমরা যেটা পেতে চাই সেটা হলো এইরকম বিভিন্ন কালারের ম্যাপ, যাকে আমরা জি বলছি। সুতরাং এ বি সি ডি ই এফ জি এই কয়েকটি হলো রিমোট সেন্সিং এর কমপ্লিট কম্পোনেন্ট। রিমোট সেন্সিং এর এই কম্পোনেন্টগুলোকে আমরা এবার কতগুলো স্টেজে ভাগ করেছি, যে স্টেজগুলো দিয়েই আমরা টোটাল পদ্ধতির কাজটা করে ফেলতে পারবো। প্রথম স্টেজ কি? ডেটা অ্যাকুইজিশন। ডেটা মানে আমরা এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করছি সেগুলোকে আমরা বলছি ডেটা। এই ডেটাগুলো আমরা কালেক্ট করছি বিভিন্ন জায়গার থেকে। আমরা যদি স্যাটেলাইট থেকে ইনফরমেশন নেই, কখনো সমুদ্রের তথ্য নিতে পারি, কখনো জঙ্গলের তথ্য নিতে পারি, কখনো কোনো জায়গার টেরানের তথ্য নিতে পারি, এইগুলোকে বলছি আমরা সোর্স, অর্থাৎ ডেটা ইকুইজিশন। ডেটা অ্যাকুইজিশনটা থ্রু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা আমরা আগে বলেছি, তার জন্য একটা ইএমআর দরকার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। স্টেজ নাম্বার 2 কি? স্টেজ নাম্বার 2 হলো এগুলোকে প্রসেস করতে হবে। এই প্রসেস করার কাজটা আমরা রিমোট সেন্সিং এর যে সমস্ত সিস্টেম ব্যবহার করা হয় তার মধ্য দিয়ে আমরা যে সেন্সারের কথা বললাম স্যাটেলাইটের মধ্যে থাকে, সেই সেন্সারের মধ্যে বিভিন্ন ব্যান্ড ব্যবহার করব। আমরা ব্যান্ডের কথাটা একটু পরে আসছি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টোটাল স্পেকট্রামের কতগুলো ব্যান্ড, যে ব্যান্ডগুলোর তথ্য আমরা সেন্সার নিতে পারে সেই রকম সেন্সার আমরা স্যাটেলাইটের মধ্যে ব্যবহার করি। এবার সেই তথ্যগুলোকে অ্যানালাইজ করব, আমরা বিশ্লেষণ করব। এই বিশ্লেষণের জন্য আমাদের সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারগুলোকে বলি আমরা রিমোট সেন্সিং সফটওয়্যার। কখনো রিমোট সেন্সিং সফটওয়্যার থেকে বিশ্লেষণের জন্য আমরা জিআইএস সফটওয়্যার ব্যবহার করি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই দুটোকে একসঙ্গে আমরা বলি ইন্টিগ্রেটেড সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আমরা অ্যানালাইসিস করে তার অ্যাকুরেসি মেজারমেন্ট করব, যে আমরা এক্স্যাক্টলি কতখানি কারেক্ট ল্যান্ডফর্মের ইনফরমেশনটা সংগ্রহ করলাম। আমরা তো চোখে দেখে কাজটা করছি না, আমাদের স্যাটেলাইটের সেন্সার ইএমআর সংগ্রহ করে করছে। সুতরাং এখানে আমাদের অ্যাকুরেসি মেনটেন করতে হয়। অ্যাকুরেসি মেনটেন করার জন্য কত রকমের কারেকশন আছে,
দু একটা কারেকশনের কথা আমরা এখানে বলতে পারি। রেডিওমেট্রিক কারেকশন, ওই জিওমেট্রিক কারেকশন, এই কারেকশন করলে আমরা অনেকখানি নিখুঁত তথ্য পাই। পরের স্টেজ হচ্ছে আমরা আলটিমেটলি আউটপুট, যে আউটপুটটা আমরা বিভিন্নভাবে পেতে পারি, কখনো কখনো সিসিটি দিয়ে পেতে পারি, কখনো হার্ড কপি ম্যাপ আকারে পেতে পারি, কখনো কিংবা ডিভিডি আকারে পেতে পারি। এই হলো সমগ্র প্রসেস, যে প্রসেসটার মধ্য দিয়ে আমাদেরকে রিমোট সেন্সিং টেকনোলজি ব্যবহার করলে যেতে হয়। এবার আমরা যে প্ল্যাটফর্মের কথাগুলো বলেছিলাম, যে দু রকমের স্যাটেলাইট থেকে আমরা স্পেস ব্রোন স্যাটেলাইট ব্যবহার করে রিমোট সেন্সিং তথ্য পেতে পারি। তার এক রকমের স্যাটেলাইটকে বলা হয় সান সিনক্রোনাস বা পোলার অরবিট স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলো, যে স্যাটেলাইটগুলো আমরা আমাদের পোল ধরে পৃথিবীকে সবসময় আবর্তন করছি, এক্স্যাক্টলি পোল নয়, এই জন্য এদের বলা হয় নিয়ার অরবিটাল স্যাটেলাইট বা সান সিনক্রোনাস পোলার অরবিট স্যাটেলাইট। আর এক রকমের স্যাটেলাইট আছে যেগুলো ইকুইটর বরাবর পৃথিবীকে আবর্তন করছে, যাদেরকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো সাধারণত ওয়েদার ইনফরমেশনের জন্য আমরা ব্যবহার করি, আর পোলার অরবিটাল স্যাটেলাইটগুলো আমরা সারা পৃথিবীর যে রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, সেই ন্যাচারাল রিসোর্স কালেকশনের জন্য ব্যবহার করি। এই দু রকম স্যাটেলাইট ভারতবর্ষেরও আছে। ভারতবর্ষে ইন্ডিয়া রিমোট সেন্সিং এজেন্সি দু রকমের স্যাটেলাইটই ব্যবহার করে, পৃথিবীর অন্যান্য দেশও তাই। যেমন আমাদের ইনসেট এখানে আমরা দেখিয়েছি, এই জাতীয় স্যাটেলাইটগুলো আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট, যেগুলো ওয়েদার ইনফরমেশন কালেক্ট করে। তেমনি জাপানের স্যাটেলাইটকে বলা হয় জিএমএস স্যাটেলাইট, ইউএসএর স্যাটেলাইটকে বলা হয় গোজ, জিওইএস। তেমনি মেটিউর স্যাটেলাইট ইউরোপের স্যাটেলাইটকে বলা হয়। অর্থাৎ সারা পৃথিবীতে এই জাতীয় তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ এই স্যাটেলাইটগুলো ব্যবহার করে। পোলার অরবিটাল স্যাটেলাইট, যাদের কথাটা আমরা বললাম, যে ন্যাচারাল রিসোর্স কালেকশনের জন্য এই স্যাটেলাইটগুলোর ডিমান্ড এখন সারা পৃথিবীতে প্রচুর। তার কারণ প্রতি মুহূর্তে পৃথিবীর যে সমস্ত সম্পদ তাকে মনিটর করা, এবং সেই সম্পদগুলো কতটা কমছে, কতটা বাড়ছে, কিংবা সেই সম্পদগুলোর পরিমাণ অন্য দেশ কিভাবে ব্যবহার করছে, আমরা কিভাবে ব্যবহার করি, এই সমগ্রটার জন্য পোলার অরবিটাল স্যাটেলাইট লাগে। এখন এই দুটো স্যাটেলাইট, রিমোট সেন্সিং স্যাটেলাইটকে আমরা এদেরকে বলছি, তারা যে ইনফরমেশনগুলো কালেক্ট করে, সেই ইনফরমেশনগুলোর জন্য একটা টেকনোলজির কথা আমরা বলেছি। কিন্তু সেই টেকনোলজির ডিটেলসটা দাঁড়িয়ে আছে কিন্তু আলোর কতগুলো প্রপার্টির উপর, বা বলা যেতে পারে এনার্জির কতগুলো প্রপার্টি। সেই প্রপার্টিকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এই তরঙ্গগুলো মহাবিশ্বে বা মহাকাশে ছড়িয়ে আছে। এদের মধ্যে দুটো প্রপার্টি আছে, একটিকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রো প্রপার্টি, আরেকটিকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক প্রপার্টি। অর্থাৎ এই তরঙ্গগুলোর মধ্যে দুটো প্রপার্টি, তার যে রেজাল্টেন্ট আউটপুট, সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওয়েভ বা তরঙ্গ, তরঙ্গের মধ্যে এই দেখো তরঙ্গগুলো, তরঙ্গের মধ্যে একটা সর্বোচ্চ জায়গা থাকে যাকে বলে ক্রেস্ট, এবং সর্বনিম্ন একটা জায়গা থাকে যাকে বলে ট্রাপ। পরপর দুটো ক্রেস্ট বা তরঙ্গের সর্বোচ্চ শীর্ষবিন্দুর মধ্যে দূরত্বকে বলা হয় ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থ, যাকে আমরা ল্যামডা দিয়ে ব্যবহার করি, আর ওয়েভ লেন্থের ডিরেকশনটা থাকে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইলেকট্রোফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোর সঙ্গে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যে কোনো এনার্জির টোটাল স্পেকট্রামের অতি অল্প অংশ, যে অংশটাকে বলছি একটা অংশ ভিজিবল, একটাকে বলছি ইনফ্রারেড বা অবলোহিত, আর একটাকে বলছি মাইক্রোওয়েভ। এই তিনটে অংশকে আমরা রিমোট সেন্সিং এ ব্যবহার করি। টোটাল স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের টোটাল স্পেকট্রামের মধ্যে অনেক রকম তরঙ্গ আছে। আমরা যদি একদম বেশি তরঙ্গ থেকে কম তরঙ্গের দিকে যদি আমরা ভাবি, তাহলে একদম লেফট সাইডে দেখব রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, তারপর মাইক্রোওয়েভ, তারপর ইনফ্রারেড ওয়েভ, ইনফ্রারেড মানে অবলোহিত তরঙ্গ, তারপর দেখব আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি, তার মাঝখানে ভিজিবল রে, তারপর এক্স রে, তারপর গামা রে। এই সমগ্র অংশটাকে বলা হয় টোটাল স্পেকট্রাম। তার মধ্যে আমরা রিমোট সেন্সিং টেকনোলজিতে এখন পর্যন্ত এই তিনটে পোর্শন ব্যবহার করতে পেরেছি। একটাকে বলা হয় ভিজিবল পোর্শন, মানে দৃশ্যমান আলো, যে অংশটা আমরা এইখানে দেখিয়েছি, ভিপ জিওর অংশটা এইখানে আরো বড় করে দেখানো আছে, একদম ব্লু কালার একদিকে, একদিকে রেড কালার, অর্থাৎ 0.38 থেকে 0.78 মাইক্রোমিটার। এই অংশটা ওয়েভলেন্থ, এই অংশটাই একমাত্র আমাদের ভিজিবল অংশ। ভিজিবল অংশের বাইরে আরেকটি অংশ ইনফ্রারেড অংশ, সেই অংশটাকেও আমরা রিমোট সেন্সিং টেকনোলজিতে ব্যবহার করতে পারি। আরেকটি আমরা মাইক্রোওয়েভ। এছাড়া বাকি অংশগুলোকে আমরা ব্যবহার করতে এখন পর্যন্ত পারি না। আমরা ভবিষ্যতে যদি এগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা দেখব রিমোট সেন্সিং আরো অনেক ইনফরমেশন এইভাবে আমরা পেতে পারবো।
এবার এই টেকনোলজিটা যেভাবে সেন্সার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে রিসিভ করে, আমরা এবার সেই কাজটা করছি। প্রত্যেকটা অবজেক্ট সারা পৃথিবীর যে কোনো আমাদের এই বিশ্বে প্রত্যেকটা অবজেক্টিভের নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। একটি বস্তুর থেকে আরেকটি বস্তুকে আলাদা করতে পারবো আমরা এই ইএমআর এর চরিত্র দেখে। তার কারণ কি? কারণ একটাই, পরপর দুটো বস্তু কিংবা একাধিক বস্তুকে আমরা যদি তার ছবি তুলি বা তার ইনফরমেশন নেই, তাদের কারুর ইএমআই অন্য ইএমআই এর সঙ্গে মিলবে না। যে ইএমআর এর ইনফরমেশনটা আমরা কালেক্ট করি তাকে আমরা বলি সিগনেচার। সিগনেচার হলো প্রত্যেকটা অবজেক্ট যে পরিমাণ ইএমআর রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে, এবং সেই সিগনেচারটা যেহেতু ভ্যারি করে যায় সেই জন্য আমরা বস্তুগুলোকে চিনতে পারি। তাহলে সিগনেচারটাকে রিসিভ করার জন্য আমাদের একটা রেকর্ডিং সিস্টেম দরকার। সেই রেকর্ডিং সিস্টেমটাকে আমরা বলি রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সার। এই বাই দ্য সেন্সার কথাটা বলা হয়েছে এই কারণে, প্রত্যেকটা সেন্সার আবার আলাদা। যে দেশ যত বেশি উন্নত সে তত মাল্টিস্পেক্ট্রাল সিগনেচার রিসিভ করতে পারবে এমন সে সেন্সার ব্যবহার করে। এখন সারা পৃথিবীতে যে দেশগুলো এই টেকনোলজিতে সর্বোচ্চ জায়গায় বসে আছে তার মধ্যে ভারত একটি। এই জন্য আমরা মাল্টিস্পেক্ট্রাল স্ক্যানার ব্যবহার করি। সেখানে আমরা যে সেন্সারটা ব্যবহার করি সে সেন্সার আমাদের অনেকগুলো ব্যান্ড রিসিভ করতে পারে। সে রিসিভ করার পর তার মধ্যে যে এনার্জি, সেই এনার্জি বিশ্লেষণ করে আমরা ডিজিটাল ডেটা কালেক্ট করি। সেটাই সেন্সারের কাজ। সেই ডেটাগুলোকে আমরা এবার প্রসেস করে আমরা রিসিভিং সেন্টার বা যেখান থেকে টেকনোলজিটা কন্ট্রোল করা হচ্ছে, যেখান থেকে এই স্যাটেলাইটগুলো সেখানে পাঠিয়ে দিই। তারা সেই সমস্ত ডেটাগুলোকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে অ্যাকচুয়াল ল্যান্ডফর্ম যেখান থেকে ডেটাটা আমরা পেয়েছি সেই ল্যান্ড ইউজের তথ্যগুলো আমাদেরকে দেবে। সেই তথ্যগুলো আমরা ম্যাপ আকারে দেখতে পাই। এই হলো কমপ্লিট রিমোট সেন্সিং টেকনোলজি। হ্যাঁ, তোমাদের যে স্পেকট্রাল সিগনেচারের কথা আমরা বলেছি, সেই সিগনেচার দিয়ে কি করে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক বস্তুকে আলাদা করা যায়। তোমাদের মনে হতেই পারে যে বিভিন্ন অবজেক্টের সিগনেচার আলাদা, অথচ আমরা আলাদা, অথচ সেই আলাদাগুলোকে কোন টেকনোলজিকে আইডেন্টিফাই করতে পারবো। আমরা এখন এখানে একটা কার্ভ ব্যবহার করেছি, দেখো, যার ওয়াই অক্ষ বরাবর রিফ্লেক্টেন্সটাকে আমরা বোঝাচ্ছি। রিফ্লেক্টেন্স মানে ওই যে ইএমআর যেটা কতটা প্রতিফলিত করে বস্তু, এবং এক্স এক্সিস ধরে দেখো ওয়েভলেন্থটাকে আমরা দেখানো হয়েছে। আমরা আগেই বলেছি রিমোট সেন্সিং এর ওয়েভলেন্থ ভিজিবল রে, ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ। এখানে এই ভিজিবল রে 0.5 থেকে আরম্ভ করে 2.5 মাইক্রোওয়েভ পুরো পোর্শনটার মধ্যে কোন কোন বস্তু রিফ্লেক্টেন্স কত কম কিংবা কত বেশি সেটাই আমরা একটা কার্ভের দ্বারা দেখাতে চেয়েছি। প্রথমেই আসি আমরা জলাশয় একটা অন্যতম প্রাকৃতিক সম্পদ। কিন্তু যে কোনো ব্যান্ডে যদি আমরা জলাশয়ের ছবি তুলি তাহলে আমরা জলাশয়কে ছবি দেখে বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে জলাশয়ের এমনিতেই একটা প্রপার্টি হলো সে সূর্যরশ্মিটাকে শোষণ করে নেয়, আলোকে শোষণ করে নেয়, অতি অল্প পরিমাণ প্রতিফলিত করে। সেই অল্প পরিমাণ প্রতিফলিত আমরা এই ব্যান্ড 0.4 থেকে 0.7 এইরকম জায়গায় কেবলমাত্র 10% রিফ্লেক্টেন্সটা পাচ্ছি। অর্থাৎ যদি আমরা এই জলাশয়ের ছবি আইডেন্টিফাই করতে 0.4 থেকে 0.7 ব্যান্ডের কোনো সেন্সারে আমরা যদি ব্যান্ডের কোনো লাইট বা নিতে পারি, ব্যান্ডকে আমরা নিতে পারি, তাহলেই ভালো দেখতে পাবো। একইভাবে আমরা গ্রিন ভেজিটেশনের ক্ষেত্রে দেখি সবুজ উদ্ভিদের রিফ্লেক্টেন্স সবচেয়ে বেশি হচ্ছে এনআইআর ব্যান্ডে, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। এই নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটা কিন্তু দেখো ভিজিবল ব্যান্ডের পরে। কেউ যদি মনে করতে পারে আমরা গাছকে সবুজ দেখি তার মানে সবুজ ব্যান্ডে আমরা গাছের ছবি তুলি, না, সবুজ ব্যান্ডে যদি আমরা গাছের ছবি তুলি তাহলে দেখবে তার রিফ্লেক্টেন্সটা খুবই কম, অর্থাৎ উদ্ভিদকে আমি চিনতে পারবো না। উদ্ভিদকে ভালোভাবে চিনতে পারবো এনআরআই ব্যান্ড। এনআরআই ব্যান্ডের রিফ্লেক্টেন্স দেখো প্রায় 50%, অর্থাৎ সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ প্রতিফলন হবে যে ব্যান্ডে, সেই ব্যান্ডটাকে রিসিভ করতে পারবে এমন সেন্সারকে আমরা দিয়েই সবুজ উদ্ভিদের হেলথ অর্থাৎ ভেজিটেশনের হেলথটা কেমন আইডেন্টিফাই করি। একইভাবে আমরা সয়েলের আইডেন্টিফিকেশন করি। ঠিক এই সয়েলকে দেখো ভিজিবল রের পোর্শনটা, এটা হচ্ছে ভিজিবল রে, দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোয় কিন্তু রিফ্লেক্টেন্স কম, রিফ্লেক্টেন্স ক্রমশ বাড়ছে, কিন্তু যদি 1.1 থেকে আরম্ভ করে 1.9 বা 2.1 এইরকম ব্যান্ড ব্যবহার করি, অর্থাৎ কোন বস্তুকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সঠিকভাবে তার প্রপার্টি সম্বন্ধে আগে আমাদের একটা ইনফরমেশন জানা দরকার। সেই ইনফরমেশনটা দিয়েই আমরা কোথাও গ্রিন ভেজিটেশনের জন্য এনআরআই ব্যান্ড,
কখনো মাইক্রোওয়েভ দিয়ে আমরা সয়েলের তথ্য সংগ্রহ করছি, কখনো আমরা জলাশয়ের তথ্য সংগ্রহ করছি কেবলমাত্র ভিজিবল লেয়ার দিয়ে। সেই কারণে আমাদের এই স্পেকট্রাল সিগনেচার আলাদা আলাদা হওয়ার কারণে আমরা বিভিন্ন রকমের ব্যান্ড ব্যবহার করছি। এবার আমরা চলে আসি যে আলোর উৎস, সেই উৎস অনুসারে রিমোট সেন্সিং কত রকমের। জেনারেলি রিমোট সেন্সিং দু রকমের, একটাকে বলা হয় প্যাসিভ রিমোট সেন্সিং আর একটাকে বলা হয় অ্যাক্টিভ রিমোট সেন্সিং। এই প্যাসিভ রিমোট সেন্সিং কথাটা মানে হলো যার নিজস্ব কোনো আলো নেই, অন্যের আলো ব্যবহার করে। অন্যের আলো আমরা কখন ব্যবহার করি? আমরা অধিকাংশ ক্ষেত্রে সেই কাজটা করি, সূর্যের আলো ব্যবহার করি। সূর্য আমার নিজের সৃষ্টি নয়, আমার নিজের উৎস নয়। তাহলে কখনো স্যাটেলাইট যখন তার নিজের আলো থাকবে না, সূর্যের আলো ব্যবহার করবে, তাকে আমরা বলি প্যাসিভ সেন্সার। আর এক রকম হচ্ছে সেন্সার আছে যারা নিজেরা আলো তৈরি করে। এটাকে দরকার হয় কখন? যেমন রাতে আমরা কোনো জায়গার ছবি তুলব, রাতে তো সূর্য নেই। যেমন কখন বন্যা হচ্ছে, বন্যা হলে রাত্রিবেলা জলটা কতটা বাড়লো সেটাকে দেখার জন্য আমাদের অ্যাক্টিভ সেন্সার দরকার। এই অ্যাক্টিভ সেন্সার আমরা ব্যবহার করি রাত্রিবেলার ছবি তোলার জন্য। লিডার কিংবা র্যাডার দু রকমের স্যাটেলাইট হয়, সেই স্যাটেলাইটের নিজস্ব লাইট থাকে, সেই লাইটটাকে আমরা অবজেক্টের উপর ফেলি, তারপর আমরা ছবি তুলি। অর্থাৎ দিনের বেলা এবং রাত্রিবেলা দু সময়ে দু রকমভাবেই আমরা কিন্তু রিমোট সেন্সিং টেকনোলজিটা ব্যবহার করতে পারি। এই টেকনোলজিতে একটি কথা আমরা বলেছি বারবার যে স্পেকট্রাল সিগনেচারকে আমরা ডিজিটালি কনভার্ট করি। কাজটা করে কে? সেন্সার। এই সেন্সার যে কাজটা করে নিউমেরিক্যালি এই কাজটা করে, অর্থাৎ কতগুলো নাম্বার ব্যবহার করে। সেই নাম্বারগুলো ব্যবহার করে এই রকম নাম্বার 2^8 বিট ডেটা যদি আমরা ব্যবহার করি, সেটা 0 থেকে 256 এর মধ্যে যে কোনো একটা নাম্বার হবে। অর্থাৎ কখনো আমরা 0 নাম্বার দেবো, কখনো 256 আমরা ব্যবহার করব। এর মাঝখানে বিভিন্ন নাম্বারগুলো দেখো সব আলো শুষে নিয়েছে, কোনো আলোর প্রতিফলন নেই, তখন আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা চলে আসছে 0। আবার যখন সমস্ত আলোর প্রতিফলন হচ্ছে প্রায় 256 এর কাছাকাছি, তখন আমরা এইটা ব্যবহার করছি। অর্থাৎ সাদা কালোর এক রকমের সাদা মানে 256 এর কাছাকাছি, কখনো খুব কালো মানে 0 কিংবা 1, 2 এইরকম কখনো নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে আমরা সেন্সার যে রেকর্ড করলো এনার্জি, সেই এনার্জিটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি ডিজিটালে। ডিজিটাল কনভার্ট করার পর আমরা আরেকটি বিষয় নিয়ে তোমাদেরকে বলবো, সেটা হলো রিজলিউশন। রিজলিউশনটা একটা খুব ইম্পর্টেন্ট শব্দ, টার্মিনোলজি রিমোট সেন্সিং টেকনোলজি। রিজলিউশন হচ্ছে যে আমরা কত ছোট বস্তুকে একক বস্তু হিসেবে রিমোট সেন্সিং টেকনোলজিকে আইডেন্টিফাই করতে পারবো, তাকে বলা হয় রিজলিউশন। রিজলিউশন অনেক রকমের হতে পারে। একটাকে বলা হয় স্প্যাশিয়াল রিজলিউশন, আমরা এটার ব্যবহার সবচেয়ে বেশি করছি রিমোট সেন্সিং টেকনোলজিতে। বাকি ব্যবহারগুলো একটু উঁচু ক্লাসে তোমরা পড়বে। স্প্যাশিয়াল রিজলিউশন হচ্ছে একটা অবজেক্ট, তাকে কত ক্ষুদ্র অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেই তথ্যটা যেগুলোকে একটি স্কোয়ার আকারে আমরা দেখতে পাই, তার ভ্যালুটাকে আমরা বলি স্প্যাশিয়াল রিজলিউশন ভ্যালু। স্প্যাশিয়াল রিজলিউশনের ভ্যালু যত ছোট হবে, তত অবজেক্টটাকে আমরা আইডেন্টিফাই করতে কষ্ট হবে। যার ভ্যালুটাকে আমরা যত ছোটোর দিকে নিয়ে যাব, অর্থাৎ 1 মিটার কিংবা 2 মিটার কিংবা 5 মিটার, যদি আমরা 30 মিটারের কোনো একটা স্প্যাশিয়াল রিজলিউশন ব্যবহার করি, তাহলে 30 মিটার বাই 30 মিটারকে একটি অবজেক্ট হিসেবে ভাববে। কিন্তু কখনো যদি আমরা 1 মিটারের কোনো স্প্যাশিয়াল রিজলিউশন ব্যবহার করি, তাহলে 1/1 এর কোনো অবজেক্টকে একক অবজেক্ট হিসেবে রিমোট সেন্সিং টেকনোলজি দেখতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। বাকিগুলো আমরা বলছি না এখানে খুব একটা ডিটেলস। স্পেকট্রাল রিজলিউশন, টেম্পোরাল রিজলিউশন, রেডিওমেট্রিক রিজলিউশন, অর্থাৎ স্পেকট্রাল ব্যান্ড কতটা ব্যবহার করলো, কতটা সময় ধরে একটা স্যাটেলাইট মুভ করছে বা ঘুরছে কোনো একটা অবজেক্টকে। রেডিওমেট্রিক ডেটা, এই যে 2^8, 2^6 এই ডেটাগুলোকে আমরা যে বলছি, এই ডেটাগুলোর ভ্যালুর মান অনুসারে আমরা রেডিওমেট্রিক রিজলিউশন কতটা ব্যবহার করি। এখন আমি তোমাদের বলবো, এই যে স্প্যাশিয়াল রিজলিউশনের কথা বললাম, সেই স্প্যাশিয়াল রিজলিউশনের বাড়া কমার উপর প্রকৃত ছবি কীরকম পরিবর্তন হয়। অর্থাৎ রিজলিউশন যদি ভ্যালুটা বেড়ে যায়, তাহলে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায়। রিজলিউশনের ভ্যালুটা যদি কম থাকে, ছবির কোয়ালিটি ভালো হয়। এই জন্য উন্নত প্রযুক্তিগুলোই ক্রমশ যে জনপ্রিয় হচ্ছে, সেগুলি স্প্যাশিয়াল রিজলিউশন আমরা কতটা কমাতে পারছি তার উপর। স্প্যাশিয়াল রিজলিউশন, এখানে ছবিটা দেখো, এই ছবিটা আমরা দেখিয়েছি তোমাদের। স্প্যাশিয়াল রিজলিউশন যখন 0.5 × 0.5 মানে একটি পিক্সেল যদি 0.5 মিটার × 0.5 মিটার হয়,
তাহলে যে ছবিটা তৈরি হবে সেই ছবিতে প্রত্যেকটা বস্তুকে আইডেন্টিফাই করা যাচ্ছে। এই যে জঙ্গল এখানে, এই জায়গাটা ঘর বাড়ি, এই জায়গাটায় মার্কেট প্লেস বা হ্যাবিটেশন, এইখানে রাস্তাঘাট, এই সবগুলোকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। কিন্তু স্প্যাশিয়াল রেজোলিউশনের ভ্যালুটা যদি বেড়ে যায়, বাড়তে বাড়তে যদি এইখানে দেখো বাড়তে বাড়তে যদি 80/80 হয়, অর্থাৎ একটা পিক্সেল যদি 80 মিটার বা 80 মিটার হয়, তাহলে 80 মিটার ইন্টু 80 মিটারের মধ্যে অনেক অবজেক্ট থাকলেও স্যাটেলাইটের সেন্সর কিন্তু একটি অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করবে। যার স্পেকট্রাল রেজলিউশন সবচেয়ে বেশি তাকেই আইডেন্টি করবে। তার মধ্যে অনেক অবজেক্ট থাকতে পারে, সেই জন্য তার থেকে তৈরি হওয়া যে হার্ড কপি বা ছবি, সেখানে কিন্তু বস্তুগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এখানে আইডেন্টিফাই করতে পারছো না, কেবলমাত্র সাদা কালো, এখানেও কেবলমাত্র সাদা কালো। এটি যদি আরেকটু স্পেশাল রেজলিউশন কমিয়ে দিই, খানিকটা আমরা বুঝতে পারছি যে কোনো কোনো অবজেক্টগুলোকে আলাদা আলাদা হতে পারে। এইখানে খানিকটা বোঝা যাচ্ছে, এইখানে একটু বোঝা যাচ্ছে, এইটাও একটু, এইখানে কমপ্লিট বোঝা যাচ্ছে, এটা তো আরো ভালো। অর্থাৎ স্প্যাশিয়াল রেজলিউশনের ভ্যালু যত কম হবে, তত ছবির কোয়ালিটি ভালো হবে এবং বস্তুগুলোকে আলাদা করে করে আইডেন্টিফাই করা সম্ভব হয়। এবার তোমাদেরকে আমরা দেখাই কত রকমের ইমেজ বা ছবি তোমরা দেখতে পাও। তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে বিভিন্ন, তোমাদের স্কুলে বিভিন্ন রকমের হার্ড কপি থাকতে পারে। 3 রকমের হার্ড কপির সঙ্গে আমরা একটু পরিচিত হই। একটাকে বলছি প্যানক্রোমাটিক ইমেজ। প্যানক্রোমাটিক ইমেজ মানে সাদা কালো ইমেজকে বলি আমরা প্যানক্রোমাটিক ইমেজ, অর্থাৎ সেখানে মাত্র সাদা কালো, অন্য কোনো কালার আমরা পাবো না। তারপর বলি আমরা ট্রু কালার ইমেজ, যে কালারে প্রকৃতিতে বস্তুগুলোকে দেখা যায়, সেই কালারের দ্বারা যদি কালার দিয়ে যদি তোমার কোনো চিত্র তৈরি হয়, সেটা হচ্ছে এইটা। যেখানে গাছগুলোকে আমরা সবুজ দেখি, আমরা জলাশয়কে একটু ব্লু কিংবা একটু লাইট ব্লু কালার দেখতে পাই, কিংবা বাড়িঘরগুলোকে এইভাবে দেখতে পাই। অর্থাৎ ট্রু কালারে, প্রকৃতিতে আমরা যে কালারে দেখি সেই কালারে যদি ছবিটা তৈরি হয়, তখন তাকে বলি আমরা ট্রু কালার ইমেজ। আর একটি কি বলা হয় ফলস কালার ইমেজ, সেটা হলো এইটা। ফলস কালার ইমেজের মধ্যে দেখো গাছপালাগুলোকে আমরা কিন্তু সবুজ কালারে দেখাইনি, এখানে রেড কালারে আমরা দেখিয়েছি। অর্থাৎ এখানে এনআরআই ব্যান্ডে তোলা হয় এবং রেড কালারে দেখানো হয়, জলাশয়কে সেইভাবে কালার চেঞ্জ করে। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টিভের নিজস্ব কালারের জায়গায় আমরা যদি একটি অন্য কালার দিই, সেই জন্য ফলস কথাটা আমরা ব্যবহার করি, ফলস কালার কম্পোজিট বা ফলস কালার ইমেজ। তাহলে তোমরা কি জানলে? 3 রকমের ইমেজ, প্যানক্রোমাটিক, ট্রু কালার অ্যান্ড ফলস কালার ইমেজ। এবার আমরা এই ফলস কালার ইমেজটা কিভাবে তৈরি করব, সে নিয়ে আমরা একটা সাধারণ আইডিয়া নেই, যদিও ফলস কালারের ডিটেল আলোচনা তোমাদের এই স্তরে না বুঝলেও চলবে। এখানে দেখো আমরা বিভিন্ন ব্যান্ড ব্যবহার করে সেন্সারের মধ্যে তার ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। তাহলে রেডকে যদি আমরা রেড ব্যান্ডের মধ্যে দিয়ে যে ব্যান্ডের ছবি তুলবো, তাকে যদি সেই ব্যান্ডে আমি দেখাতে পারি, তাহলে তার ইমেজটা এরকম হবে, রেডিশ। আমরা গ্রিন ব্যান্ডে যে ছবি তুলবো, তাকে যদি গ্রিন ফিল্টারে আমরা দেখাই, তাহলে ইমেজটা এইরকম হবে। আবার যদি আমরা ব্লু ব্যান্ডে দেখি, এইরকম হবে। আমরা এই 3টে কালার, 3টে প্রাইমারি কালার, রেড, গ্রিন, ব্লু, 3টে কালারে ইমেজটাকে যদি নেই, তাহলে তার কালারটা কেমন, সেটা এইরকম। এবার যদি এইটাকে আমি ফলস কালারে নেই, তাহলে ফলস কালারে আমরা বলেছি 4-3-2 ব্যান্ড ব্যবহার করি আমরা। এনআরআই ব্যান্ডটাকে বলা হয় 4। তাহলে এনআরআই বলতে এনআইআর, নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে আমরা গাছপালার জন্য ব্যবহার করি। সেই ব্যান্ডটাকে যদি রেড ফিল্টারের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমাদের ছবিটা এরকম হবে। আবার যদি রেড ব্যান্ডকে আমি যদি গ্রিনের মধ্যে দিয়ে করি, তাহলে এইরকম হবে। আর গ্রিন ব্যান্ডটাকে যদি আমরা ব্লু ফিল্টারে দেখি, তাহলে এইরকম হবে। জেনারেলি ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে এই ব্যান্ডগুলো আমরা ব্যবহার করি। আমাদেরও স্যাটেলাইট এই ব্যান্ডগুলো ব্যবহার করে, ল্যান্ডসেট স্যাটেলাইট আমেরিকার, তারাও এই ব্যান্ডগুলো এইভাবে ব্যবহার করে, যাতে আমরা ফলস কালার কম্পোজিটটা তৈরি করতে পারি। আরও আমি ফলস কালারের এই 3টে ব্যান্ডকে মেলালে কীরকম হয় তার একটা ছবি আমরা দেখাচ্ছি। এখানে দেখো, আগের স্লাইডে যে তোমরা যে দেখলে, এনআইআর ব্যান্ডকে রেড ব্যান্ডকে গ্রিন ব্যান্ডকে ব্লু, তার মধ্য দিয়ে যে ছবিটা আমরা তুললে সবগুলো ফিল্টারকে যদি জয়েন্টলি আমরা দেখাতে চাই, তাহলে ইমেজটা এরকম হবে। এই যে ইমেজটা, এর মধ্যে অনেক জায়গায় রেড আছে। রেড মানে তোমরা কি জানো? সবুজ উদ্ভিদকে আমরা দেখিয়েছি। এবং যেখানে রেড নয়, অন্য স্প্যাচ গ্রিন, যেমন এই যে কালারটা, এটা যেমন কি ব্যারেন, অর্থাৎ ফাঁকা জায়গা পড়ে আছে। এই জায়গাটা কি? এই জায়গাটা খানিকটা ময়েশ্চার আছে, অর্থাৎ
জলাশয়। এই যে কালারগুলোর বিভিন্ন ব্যান্ড ধরে নিয়ে তাকে একসঙ্গে কম্পোজিট করে আমরা দেখাচ্ছি, এইটাকে আমরা বলি ফলস কালার কম্পোজিট বা ফলস কালার ইমেজ, যার মধ্যে অ্যাকচুয়াল ফিল্ডের কালারগুলো নেই। এবারে যে কালারে কোন ব্যান্ড ব্যবহার করলে কোন ল্যান্ডফর্ম বা কোন বিষয়টা কোন ব্যান্ডে দেখানো হয় ফলস কালারে, তার আমরা একটা সাধারণ ধারণা তোমাদের দিতে চাই। দেখো, আমরা প্রথমেই বলেছি যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা সবসময় NIR ব্যান্ড ব্যবহার করি এবং সেটা রেড কালারে দেখায়। রেড কালারে উদ্ভিদ, খুব ভালো উদ্ভিদ যার ক্লোরোফিল কন্টেন্ট অনেক বেশি, তাকে বলি আমরা হেলদি ভেজিটেশন। হেলদি ভেজিটেশনকে আমরা রেড কালারে দেখি। তেমনি আমরা যদি ভেজিটেশনটা হেলদি না হয়, খানিকটা মেল বা বিবর্ণ রকমের হয়, তার মানে তার হেলথটা ভালো নয়, তখন তাকে আমরা পিঙ্ক থেকে রেড কালারের মধ্যে দেখি, পিঙ্ক ইজ রেড। আমরা যদি কখনো কখনো গাছের একদম হেলথ ভালো নয়, মানে সবুজ অংশ প্রায় নেই, তখন আমরা তাকে ডার্ক রেড কালারে ব্যবহার করি। একইভাবে আমরা হোয়াইট গ্রে কালারকে ব্যবহার করি কিংবা ব্লু গ্রে কালার ব্যবহার করি। এই সমগ্র অংশগুলো বিভিন্ন কালারে দেখানো হয় এই কারণে, যাতে প্রত্যেকটা ল্যান্ডফর্মকে আলাদা আলাদা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারে। এই যে টেকনোলজিটার কথা তোমরা জানলে, এবার এই টেকনোলজির দুটো বিষয়কে আমরা একটু আলাদা করে বোঝাই তোমাদের। এই টেকনোলজিতে কতগুলো সফটওয়্যার ব্যবহার করা হয় আর কতগুলো নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহার করা হয়, মানে সেন্সার, যে সেন্সারগুলোকে আমরা স্যাটেলাইটের মধ্যে ব্যবহার করি। তাহলে ভালো যে সমস্ত সেন্সার সেগুলো ব্যবহার করে যে স্যাটেলাইটগুলো, সেগুলো যেমন ল্যান্ডসেট স্যাটেলাইট, স্পট স্যাটেলাইটস, আইকোনোস, কুইকবার্ক, IRS লিস4, কার্টোসেট, কার্টোস্যাট 3। এই কার্টোসেট 1, 2, 3 এগুলো ইন্ডিয়ান স্যাটেলাইট। আর স্পট যেমন ফ্রান্সের স্যাটেলাইট, ল্যান্ডসেট USA স্যাটেলাইট, আইকোনোস, কিউকবার এগুলো সব US স্যাটেলাইট। এই স্যাটেলাইটে যে রিজলিউশনগুলো ব্যবহার করা হয় সেই রিজলিউশনের ভ্যালুগুলো আমরা দিয়ে দিয়েছি। দেখো, সবচেয়ে ভালো রিজলিউশন 0.6 মিটার, যেটা আমরা কুইকবারে ব্যবহার করি। কুইকবার আমেরিকান স্যাটেলাইট। এই স্যাটেলাইটে যে ছবিগুলো তোলা হয় এগুলো তোমরা গুগল আর্থ হিসেবে মোবাইলে পেয়ে যাও। আবার আমরা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে ভালো স্যাটেলাইট মাল্টি স্পেকট্রাম স্যাটেলাইট হচ্ছে IRS লিস4 সেন্সার ব্যবহার করে যে স্যাটেলাইট, সেটা 5.8 মিটার রিজলিউশনের ছবি তুলি। আর আমরা যদি আরো কম রিজলিউশনের ছবি তুলি তাহলে কার্টোসেট 3, যেখানে প্রায় 1 মিটারের মাল্টিস্পেকট্রাম এবং প্রায় 0.3 মিটারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যানক্রোমাটিক ছবি আমরা পাই। এইদিকে দেখো, এইদিকে কতগুলো সফটওয়্যারের কথা বলা আছে। এই সফটওয়্যারগুলো যদি তোমরা কম্পিউটারে লোড করো এবং তার মধ্যে যদি ইমেজের CD ঢুকিয়ে দাও, তাহলে যে ডিজিটালি তোমরা ছবিটাকে দেখতে পাবে এবং তার থেকে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করতে পারবে, সেই রকম কতগুলো সফটওয়্যারের কথা বলা আছে। এড্রাস ইমাজিন সবচেয়ে কমন সফটওয়্যার, স্যাটেলাইট সফটওয়্যার, ENVI সফটওয়্যার, লিউইস সফটওয়্যার, এগুলো ফ্রি সফটওয়্যার, এগুলো পয়সা দিয়ে কিনতে হয় না। জিওমেটিকা, তারপর এই জিওমেটিকা সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি, TNT মিক্স সফটওয়্যার ব্যবহার করতে পারি, ArcGIS সফটওয়্যার ব্যবহার করতে পারি, QGIS সফটওয়্যার ব্যবহার করতে পারি। QGIS হচ্ছে ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো দিয়েই কিন্তু রিমোট সেন্সিংয়ের টেকনোলজির এই কাজটা তুমি নিজে অ্যানালাইসিস করে তার থেকে বিশ্লেষণ করতে পারবে, এডিটিং করতে পারবে, আরো কিছু করতে পারবে। এবার আমরা চলে আসি রিমোট সেন্সিং টেকনোলজিটা ব্যবহার করার কতগুলো সুবিধা অসুবিধার কথা। সুবিধা তো অবশ্যই কতগুলো আছে। অ্যাট এ গ্লান্স তোমরা ওপর থেকে যদি আমরা কোনো ছবি তুলি তাহলে একটা বার্ডস ভিউ পেয়ে যায়, হোলিস্টিক ভিউ পাওয়া যায়। এই সুযোগটা অন্য কোনো জায়গায় ক্যামেরার মাধ্যমে তুমি পাবে না। এই জন্য স্যাটেলাইট রিমোট সেন্সিং টেকনোলজির এত বেশি আলোচনা এবং এখানে এত বেশি ডেভেলপমেন্ট সারা পৃথিবী জুড়ে। এই টেকনোলজিতে রিয়েল টাইম ডেটা পাওয়া যায়। যেহেতু স্যাটেলাইটগুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে যখন তোমার যেটা মনে হবে সেই ছবিটা কিন্তু তুমি পেয়ে যাবে। এখন ধরলাম বন্যা হলো, বন্যার 4-5 ঘন্টা পর জলের স্তরটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রতি মুহূর্তে মনিটরিং করে কিন্তু স্যাটেলাইটগুলো আমাদের সেই ছবিগুলো দিয়ে দিতে পারবে। এই কাজটা অন্য কোনো সার্ভে পদ্ধতিতে সহজে তোমার কাছে আসবে না, এখানে এর গুরুত্ব। সেই জন্য স্যাটেলাইট রিমোট সেন্সিং টেকনোলজিতে রাতের ছবিও আমরা তুলতে পারি। সেখান থেকে ছবিগুলো তুলে আমরা দিনের ছবির সঙ্গে রাতের ছবির কি পরিবর্তন হলো তাও আমরা দেখতে পাই। কখনো এগ্রিকালচার সিস্টেমে বিশাল বড় পঙ্গপালের দল এসে এগ্রিকালচার নষ্ট করে দেয়, তাহলে তার ওই পূর্বাভাসগুলো আমরা কিন্তু এই রিমোট সেন্সিং স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে এগ্রিকালচার ভাইদের, কৃষির সঙ্গে যুক্ত সমস্ত লোককে জানাতে পারি। অর্থাৎ
এই রিমোট সেন্সিং স্যাটেলাইটের এমন কতগুলো সুবিধা আছে যে সুবিধাগুলো এর আগের অন্য কোনো প্রযুক্তিতে ছিল না। কিন্তু তা বলে কি এর কোনো অসুবিধা নেই? অবশ্যই বড় রকমের অসুবিধা। যে কোনো দেশ চাইলেই কিন্তু এই টেকনোলজি ব্যবহার করতে পারে না। তার টোটাল সিস্টেমটা দরকার, স্যাটেলাইট, সেন্সার, রিসিভিং সেন্টার এবং এই সমস্ত পদ্ধতিটা পরিচালনা করার জন্য একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। যে দেশের এগুলো নেই তারা অন্য দেশের মাধ্যমে এখন করছে। ভারতবর্ষ এই ব্যাপারে অনেকখানি অনেক দেশের তুলনায় খুব এগিয়ে। সেই জন্য আমরা বিদেশি এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে আমাদের বিভিন্ন রকমের টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন রকমের স্যাটেলাইটকে আমরা মহাকাশে পাড়ি দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি মুদ্রা অর্জন করছি। এটা আমাদের একটা বড় গর্ব করার বিষয়। এটা একটা বড় অসুবিধা রিমোট সেন্সিং টেকনোলজি সব দেশ ব্যবহার করা। আর একটা বড় প্রবলেম হচ্ছে রিমোট সেন্সিং এর যে ডেটা, সেই ডেটাটা যে কেউ অ্যানালাইসিস করতে পারবে না। এর সঙ্গে যে টেকনোলজি তার জন্য নির্দিষ্ট এক্সপার্ট দরকার, নির্দিষ্ট সফটওয়্যার দরকার, এই ট্রেনিং দরকার। এই কতগুলো অসুবিধা আছে এই টেকনোলজিতে। তাহলেও অবশ্যই আমি বলবো অসুবিধার তুলনায় সুবিধা অনেক বেশি। সেই কারণে এই টেকনোলজি আগামী দিনে আরও বেশি আমাদের কাজে লাগবে এবং সেই হিসেবে আমাদের দেশগুলো, আমাদের দেশ সমেত পৃথিবীর উন্নত সমস্ত দেশগুলো এগোচ্ছে। এখন তোমাদের রিমোট সেন্সিং এর কত সুন্দর সুন্দর ব্যবহার হতে পারে এবং সেই ব্যবহারের কাজগুলো সারা পৃথিবী কিভাবে উপকৃত হচ্ছে তার কতগুলো আমরা ছবি দেখাবো। রিমোট সেন্সিং এর কতগুলো সুন্দর সুন্দর ব্যবহার হতে পারে। দেখো এখানে এই ছবিটায় দেখো একটা আরবান এরিয়ায় কিভাবে রিমোট সেন্সিং ব্যবহার করে তার সময়ের মধ্যে পরিবর্তনগুলো করে আমরা প্ল্যানিং করে পরিবর্তন ঘটাতে পেরেছি। এখানে তোমরা দেখো যে 1973 থেকে 1986, বেশি দিনের নয়, এই অল্প কিছু দিনের মধ্যে রিমোট সেন্সিং টেকনোলজিতে আমরা একটা জায়গার ল্যান্ড ইউজের কি পরিবর্তন, জঙ্গল কিভাবে সাফ হয়ে গেছে এবং সেখানে নতুন নতুন হ্যাবিটেশন চলে এসছে তার ছবি দেখিয়েছি। এখানে দেখো যে কুইকবার্ড ছবিতে একদম একটা ক্রেটারের ভেতরের গর্তের যে ছোট ছোট অংশ সেই জায়গাগুলোর ছবি সুন্দরভাবে চলে এসছে। এটা একটা মাল্টিস্পেক্ট্রাল আইকোনো 4 মিটার মাল্টিস্পেক্ট্রাল ব্যান্ডে ছবি তোলা হয়েছে, একদম ভেতরে ডিটেলটা তোমরা পেয়ে গেছো। এখানে দেখো প্যানক্রোমাটিক ছবি, 1 মিটার রিজলিউশনের ছবি, একদম ডিটেল ইনফরমেশন। এখানে লিডার আর র্যাডার এই দুটো স্যাটেলাইটের কথা আমরা আগে বলেছি, যাদের নিজস্ব আলোর উৎস আছে। এই নিজস্ব আলোর উৎস দিয়ে রাত্রিবেলায় আমরা ছবি তুলেছি এবং সেই ছবিতে কত ডিটেল সুন্দর, এবং সূর্য থাকলে যেমন ছবি পাওয়া যায়, সূর্য না থাকলেও নিজস্ব আলো দিয়ে সেই একই রকমের ছবির কোয়ালিটিতে আমরা পৌঁছতে পারি। লিডারও তাই, লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং। এইখানে আমরা একটা সুন্দর জিনিস বোঝাতে চেয়েছি তোমাদেরকে, যে একটা পাকিস্তানে একবার বন্যার 2006-এর বন্যা হওয়ার আগের মুহূর্তে, বন্যার পরের মুহূর্তে কি পরিবর্তন হয়ে গেছে। একদম স্যাটেলাইট ইমেজারি থেকে তার ম্যাপ বানানো হয়েছে, তাতে পরিবর্তনগুলো লক্ষণীয়। এইটা দেখো আমেরিকায় ক্যাটনিয়া বলে একটা সাইক্লোন, সেই সাইক্লোন 2005-এ হয়েছিল। সেই সাইক্লোন সময় এইরকম একটা সফটওয়্যার, ভেপার স্যাটেলাইট বলা হয়, স্যাটেলাইট থেকে ছবিটা তোলা হয়েছে, সাইক্লোনের মুভমেন্টটা দেখানো হচ্ছে একদম সমুদ্রের মধ্যে, আটলান্টিক ওশানে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে কিছু আইডিয়া সংগ্রহ করতে পারবে, যে আইডিয়াগুলো তোমাদের থিওরি পড়তে সাহায্য করবে। আর সত্যিই যদি তোমাদের ভালো লাগে তাহলে ছায়া প্রকাশনীর এই লিঙ্ক তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নতুন কোনো নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করে রাখবে।